This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো, ডিস্ট্রিক্ট ডিবেটের জন্য তো কত জেলায় ঘুরলাম। এই বারাসাত মধ্যমগ্রামে এসে কেন জানি না আমার মনে হচ্ছে এবারে ভোটের অনেক ইস্যুর মধ্যে মহিলাটা কি কোথাও জায়গা করে নিচ্ছে। ঠিকই বলেছো পিউ, আমার মনে হয় মহিলা ইস্যু এবারের নির্বাচনের একটা অন্যতম একটা ইস্যু হতে চলেছে। নর্থ 24 পরগনা, কামদুনি, সুটিয়া, সন্দেশখালী, এরপরে আর কি থাকতে পারে। তো এটাই আমার মনে হয় একটা নতুন ডেভেলপমেন্ট ইন দ্য রিসেন্ট টাইমস, যে মহিলাদের ইস্যু আমাদের ইস্যু হিসেবে একটা ফোরফ্রন্টে চলে। আমারও তাই মনে হচ্ছে। তো আজ ডিবেটটা তাই নিয়ে করা যাক, তাহলে যাওয়া যাক দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। নমস্কার, শুরু করছি দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। আজ আমরা উত্তর 24 পরগনার বারাসত মধ্যমগ্রাম অঞ্চলে। আজকে ডিবেটের মোশন কি? নারী সুরক্ষা, সোনার পাথরবাটি। আমরা উত্তর 24 পরগনায় যখন রয়েছি তখন ভোটের আগে খুবই পার্টিনেন্ট টপিক আমি দেখব আমাদের মাননীয় অতিথিরা কি বলেন। তার আগে পরিচয় একেবারে আমার ডান দিক থেকে শুরু করি। AKM ফরহাদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূলের। তার পাশে রয়েছেন CPIM নেতা আহমেদ আলী খান। তার পাশে কৌস্তব বাগচি, আইনজীবী। আমার ঠিক বাদিকে রয়েছেন জয় সাহা, বিজেপি নেতা। ঠিক তারপরে রয়েছেন বিভাস রায়চৌধুরী, কবি ও সাহিত্যিক। একদম শেষে অশোক ভট্টাচার্য, কংগ্রেস নেতা। তৃণমূলকে দিয়ে শুরু করা যাক। AKM ফরহাদ, নারী সুরক্ষা সন্দেশখালীকে ঘিরে মূলত এখন ভোটের আগেই আবার নতুন করে সামনে চলে এসেছে। যেমন ধরুন দুর্নীতি, ধর্ম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইস্যুর সঙ্গে একদম সমানে সমানে চলে এসেছে নারী সুরক্ষা। নারী সুরক্ষা কি সোনার পাথর বাটি এ রাজ্যে? সময় 2 মিনিট। দেখুন পিউদি, আপনাকে বলবো আমাদের পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে যেভাবে কর্মযজ্ঞ চলছে, তার নেতৃত্বে যেভাবে সহিষ্ণুতার বাতাবরণ, একদিকে উন্নয়ন, একদিকে সহিষ্ণুতা। আজকে আপনি বলছেন একটা কথা, আমরা গ্রামের ছেলে তো, সেই নাচতে না জানলে উঠোন বাঁকা। মানুষ এখন অভিযোগ করাটা মানুষের একটা ধর্ম হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি সামগ্রিকভাবে ইউনিভার্সাল ডেভেলপমেন্ট করছেন। আর একদম আমাদের পশ্চিমবঙ্গে নারীরা 100% সুরক্ষিত অন্য অন্য রাজ্য থেকে। যেখানে হাসরাতের মতো জায়গায়, যেখানে নারীদেরকে, সেখানে তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে দাহ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামগ্রিকভাবে উন্নয়নের বাতাবরণ, ঐক্য সম্প্রীতির সাথে সাথে এই নারীরা এখানে সুরক্ষিত। এই কারণে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত সেখানে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী প্রত্যেকটি মানবিক প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের তিনি যেমন সম্মান এবং মহিলাদের সুরক্ষিতর বাতাবরণ তৈরি করেছেন। আমি একজন বাঙালি হিসেবে আমি গর্ববোধ করি এবং আপনাদের এই TV9 চ্যানেলে জানাবো বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং ভেরি রিসেন্ট তিনি যেভাবে কদিন আগে বিধানসভায় যে বাজেট অধিবেশন করলেন, ঐতিহাসিক বাজেট, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারকে তিনি ডবল করে দিলেন, 500 টাকা থেকে 1000 টাকা। আর যেখানে তপশিলি জাতি উপজাতি তাদেরকে 1000 টাকা থেকে 1200 টাকা করলেন। এই জায়গা থেকে আমি মানবিক মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। এই হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের বাতাবরণ করছেন। এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা, তার চেতনা, তার মননে তিনি সবসময় সৃষ্টির সঙ্গে রয়েছেন। আর অন্যরা ধ্বংস করছে। এবারে পালা বিজেপির। হাতরাসের প্রসঙ্গ উঠে এলো, সত্যি কি সেটাও লজ্জার নয়? যে কোনো ধর্ষণই আমি বলবো লজ্জার, কিন্তু একজন বাঙালি হয়ে লজ্জা হয় যে এই পশ্চিমবঙ্গে আমার বাস করতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মণিপুর দৌড়ে যেতে পারছে, কিন্তু এই সন্দেশখালীতে এখনো পর্যন্ত যেতে পারলো না। ওখানকার যিনি সাংসদ নুসরাত, ওনার এক্স বয়ফ্রেন্ড তো পার্ক স্ট্রিট রেপ কাণ্ডে ছিল, তাকে তো শেল্টার দিয়েছিল সেই নুসরাতই। ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনেদের সম্মান কি কেনা যায়?
লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিলে কি মা বোন নির্যাতন হোক তাতে কিছু যায় আসে না? আর বলবে শাসক দল শুধু বলবে বিরোধীরা এটা রাজনীতি করছে, বিরোধীরা এটা ফ্রেম করার চেষ্টা করছে। তাহলে পয়সা দিয়ে বা ফ্রেম করে কি আপনি নিজের মা বোনকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলাতে পারবেন যে ওনার সাথে গণধর্ষণ হয়েছে, নির্যাতন হয়েছে? বাংলার সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। যেখানে নারীদের সম্মান নেই, যেখানে নারী সুরক্ষা নেই, সেখানে সমাজ ব্যবস্থা বলে কিছু আছে আমি মনে করি না। আর সিপিএম সব কিছু নিয়ে ইনসাফ যাত্রা করে। এখানে কি নামটা শেখ শাহজাহান বলে কি ইনসাফ যাত্রা করতে পারছে না এখনো? ইনসাফ যাত্রা সন্দেশখালীর জন্য কোথায়? ধন্যবাদ। 2 মিনিট আগেই বক্তব্য শেষ করেছেন। যখন সিপিএম দিয়ে শেষ হলো তাহলে সিপিএম দিয়ে এখানে 2 মিনিট সময় আপনার। আহমেদ আলী খান। লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা 500 টাকা থেকে হয়েছে। সেই মা লক্ষ্মীর আজকে ধর্ষিত হচ্ছে পরিবর্তনের সরকার আসার পর থেকেই। এই যে মধ্যম গ্রামে আপনারা এখানে যে TV9 থেকে আপনারা যে প্রোগ্রামটা করছেন, এই মধ্যম গ্রামের ট্যাক্সি ড্রাইভারের মেয়ে ধর্ষিতা হয়েছে, শেষ পর্যন্ত খুন হয়ে গেল। এই কামদুনি, আমাদের জেলায় কামদুনিতে ধর্ষণ করে খুন করে দিল তৃণমূলের দুষ্কৃতীরা। সন্দেশখালীতে একই বাবার অত্যাচার করেছে। হাঁসখালী নদিয়ায় সেখানে নাবালিকা মেয়ে, তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে তার সঙ্গে ভালোবাসা করেছিল নাবালিকা মেয়েটির সঙ্গে নদিয়ায় হাঁসখালী। সেই মেয়েটিকে তার জন্মদিনে ডেকে গণধর্ষণ করে তাকে মেরে ফেলার চেষ্টা করলো। সেটা রক্তক্ষরণ হচ্ছে, কোনো ডেথ সার্টিফিকেট নেই, বাড়ির কাছে শ্মশানে গিয়ে জ্বালিয়ে দিয়েছে। আপনারা এটা জানেন, গোটা পশ্চিম বাংলা জুড়ে এই পরিবর্তনের সরকার আসার পর থেকে মহিলারা সুরক্ষিত নয়। 6 বছর থেকে 70 বছর কেউ সুরক্ষিত নয়। আজকে পার্ক স্ট্রিটের ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা, তিনি বলেন ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। এই বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বললেন খদ্দের এবং বিক্রেতার মধ্যে ঝামেলা। এটা আপনারা জানেন। আর বিজেপির বন্ধু যে কথা বলছেন ইনসাফ যাত্রার কথা, কোন লজ্জায় বলছেন? আজকে আপনারা জানেন। আচ্ছা, উনি কি চেনেন না ব্রিজভূষণ সিংকে? বিজেপির হচ্ছে সাংসদ, তিনি আজকে আমাদের লজ্জা করে। মহিলা যারা কুস্তিগির তাদের সঙ্গে আজকে যেভাবে অশ্লীলভাবে ব্যবহার করেছে, শ্লীলতাহানি করেছে, তারা কষ্ট করে যে প্রাইজগুলো পেয়েছিল সেও আজকে রাস্তায় ফেলে দিয়েছে। উনি নিশ্চয়ই চেনেন আমার বিজেপি বন্ধু বিধায়ক আপনার রবীন্দ্র ত্রিপাঠী, আপনার ওই যে কুলদীপ সিঙ্গার, এদের নাম নিশ্চয়ই শুনেছেন। এরা হচ্ছে বিধায়ক। এরা বিধায়ক হয়েও এরা ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত। এই কথা বলার মুখ আছে বিজেপির। আজকে রাজ্যের সময় শেষ, আবার পরে এর পরের বক্তব্য রাখবেন অশোক ভট্টাচার্য, কংগ্রেস নেতা। প্রথম কথাটা হচ্ছে, আমি খুব গর্ববোধ করি আমি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এখানে দাঁড়িয়ে করছি, সেই রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। আমরা মনে করি যে কামদুনি দিয়ে হাতরাসকে জাস্টিফাই করা যায় না, আবার কাঠুয়া দিয়ে পার্ক স্ট্রিটকেও জাস্টিফাই করা যায় না। এখানে প্রশ্ন উঠতে পারে যে কংগ্রেস আমলে কোথাও কি এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি? আমি আগে নিজেদের কথা বলবো। নির্ভয়া কাণ্ড ঘটেছে, কংগ্রেস কখনো তার দায় এড়িয়ে যায়নি। শীলা দীক্ষিতের সরকারের পতন আমরা চোখের সামনে দেখেছিলাম, এবং পরবর্তীকালে দেখেছিলাম নির্ভয়ার ভাই পরবর্তী বলেছিলেন রাহুল গান্ধীর কী ভূমিকা ছিল নির্ভয়ার পরিবারকে তার সাপোর্ট দেওয়ার জন্য, এবং নির্ভয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বাইরে চিকিৎসার জন্য পাঠানো। এ দৃষ্টান্ত একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তার সরকার দেখিয়েছিল। মেহের আলীর কথা মনে আছে? অনির্বাণ দা পিউ, সব কুছ ঝুট হ্যায়। এখানে তৃণমূলের প্রতিনিধি আর বিজেপির প্রতিনিধির কথা শুনে আমার তাই মনে হলো। হাতরাস ঘটে যায়, তারপরে বলে সব কুছ ঝুট হ্যায়। কামদুনি ঘটে যায়, সব কুছ ঝুট হ্যায়। সন্দেশখালী ঘটে যায়, সব কুছ ঝুট হ্যায়। পার্ক স্ট্রিট ঘটে যায়, সব কুছ ঝুট হ্যায়। নো মিন্স নো। সেটা ধর্ষণই হোক আর পিঠে বানানো হোক, না মানে না। আসল ব্যাপারটা অন্য জায়গায়, রোগটা অন্য কানে। সেটা হচ্ছে 2011 এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে আজকে পর্যন্ত আরএসএসের স্কুলের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আসলে এটা হচ্ছে পুরুষতন্ত্রের থাবা। যে থাবা একটু আগে বলছিলেন মুখ্যমন্ত্রী কেন যাননি, 100 বার মুখ্যমন্ত্রী কেন যাননি সন্দেশখালী। তার পাশাপাশি এ প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না, মণিপুরের মায়েরা কাঁদছে, প্রধানমন্ত্রী কেন 1 ঘন্টার জন্য মণিপুর যেতে পারেননি। এ উত্তর দিতে হবে, এড়িয়ে যাওয়া যায় না এটাকে। আমি যে কথাটা বলতে চাইছি এখানে দাঁড়িয়ে, সে কথাটা
এটা হচ্ছে মনুবাদ এবং পুরুষতন্ত্রের থাবা। যে মনুবাদকে এন্ডোর্স করে মোদি, সেই মনুবাদকে এ রাজ্যে লালিত পালিত করেন দিদি। দিদি মোদি এক হে, ভুলো মাত ভুলো মাত। আপনার সময় শেষ। কৌস্তব বাগচি, আইনজীবী, সময় 2 মিনিট। প্রথমেই তৃণমূলের যিনি প্রতিনিধি খুব সুন্দরভাবে বলেছেন একটা বিষয়, হাথরাসের ঘটনার সময়তে যে মেয়েটি ধর্ষিত হয়েছিল তার দাহ তাকেও ঠিক মতন করতে দেওয়া হয়নি। খুব ভালো কথা, আমরা কেউ সেটাকে সমর্থন করি না, তীব্র প্রতিবাদ জানাই। হাঁসখালির ঘটনাটা একবার আপনাদের মনে করাই। মেয়েটিকে ধর্ষিত করা হয়েছিল, মেয়েটি ধর্ষণের পর বাড়ি ফিরে এসেছিল রক্তাক্ত অবস্থায়। তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য যারা তৃণমূলের যারা অন্যান্য নেতৃত্ব, যারা স্থানীয় নেতৃত্ব ছিল, তাদের মধ্যেই দুটো তার বাড়ির ছেলেরই জড়িত ছিল। বাড়িতে এসে ভয়ভীতি প্রদর্শন করা হয়, বলা হয় হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে পারবে না। মেয়েটি বাড়িতে রক্তাক্ত অবস্থায় বাড়িতে মেয়েটি মারা যায়। তার ডেড বডি সেই সময় পরিবারের লোকজনকে নিয়ে তড়িঘড়ি করে নিয়ে গিয়ে দাহ করা হয়। খুব সুন্দর বলছিলেন না, দাহ করতে দেওয়া হয় না, এখানে দাহ হয়েছিল। পর্যাপ্ত পরিমাণে কাঠ টাট কিছুই ছিল না, ঝোপ জঙ্গল থেকে যা ওই পাতা কাঠ ফাট যা কিছু পেরে লাস্টে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই যে হাথরাসের কথাটা ওনারা তুললেন, নিন্দনীয় ঘটনা, প্রতিবাদ করার মতন বিষয়। হাঁসখালিতে কিন্তু দাহ করা হয়েছিল, কিন্তু এই ছিল তার প্রেক্ষাপট। আমরা আমাদের রাজ্যের নারীদের সম্ভ্রমের কথা বলি, আমরা আমাদের রাজ্যের কন্যাশ্রী, রূপশ্রী, এত কিছুর কথা বলি। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী রেপ ভিকটিমদের রেট ফিক্স করে দেয়। যদি কেউ রেপ ভিকটিম যদি কেউ হয়, কেউ মারা যায়, 2 লক্ষ টাকা তার পরিবার পাবে। যদি কোনো মাইনর কেউ থাকে সে 30,000 টাকা পাবে। কেউ যদি অ্যাডাল্ট হয় সে পাবে 20,000 টাকা। পার্ক স্ট্রিটের ঘটনার পরে মুখ্যমন্ত্রী বললেন ও তো ছোট্ট ঘটনা। পুলিশের তদানীন্তন যিনি দয়মন্তী সেন ছিলেন প্রতিবাদ করলেন, পাঠিয়ে দেওয়া হলো একদম কম গুরুত্বপূর্ণ একটা পোস্টিংয়ের জায়গায়। আমরা এই রাজ্যে দেখেছি হাঁসখালির ঘটনায় রাজ্যের মানুষ প্রতিবাদে গর্জিয়ে উঠল। মুখ্যমন্ত্রী বললেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, প্রেম করত। আমি বলছি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যিনি নিজে মানবিক মুখ হিসেবে তার দলের লোকেরা নিজেদেরকে প্রজেক্ট করে বেড়ান, বুকের মধ্যে দিদির দুধ লাগিয়ে ঘুরে বেড়ান, এই রাজ্যের মানুষ প্রশ্ন করে যে এই রাজ্যের মানুষ একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে তারা বসবাস করছে, অন্তত মহিলারা তো নিজেদের মনে করবে যে তারা খুব সুরক্ষিতভাবে থাকবে। কিন্তু বিশ্বাস করুন সন্দেশখালীর ঘটনায় রাত 12টার সময় পিঠে খেতে যাওয়া কোনো মহিলারা এইভাবে সুরক্ষিত থাকতে চায় না। আবার পরে শুনুন। এ পর্যায়ের শেষ বক্তা বিভাস রায়চৌধুরী, কবি ও সাহিত্যিক। আমরা অনেক সময় দেখি যে কোর্টের মাঠে কিংবা রেলগাড়ির কামরায় যারা আসেন আর কি, তারা হয়তো একটা বাদাম বেচছে, কি একটা বিষ বেচছে, একটা গাছের ডাল বেচছে, যে এইটা সেটাকে সত্য বানানোর জন্য এত সুন্দর তাদের বলার স্কিল থাকে। একটা আমরা তো শাসিত আর কি, আর বিভিন্ন দল আর কি, দলের প্রতিনিধিরা এখানে রয়েছেন, তারা যেভাবে উত্তেজনাপূর্ণ কণ্ঠে পরস্পরের বিরুদ্ধে বলছেন, এবং এই শব্দটা উচ্চারণ করতে খুবই খারাপ লাগে, কিন্তু এরকম একটা পোড়া দেশে জন্মগ্রহণ করেছি। ধর্ষণ শব্দটা আমিও বললাম একবার। আমার বাড়িতে একমাত্র কন্যা সন্তান, সে ধীরে ধীরে আমার সামনে বড় হয়ে উঠলো। আমার খুব খারাপ লাগে শব্দটা শুনতে, কিন্তু এই দেশে জন্মেছি, এই দেশের ভালোটাও যেমন পাই, খারাপটাও পাই। আমার মনে হয় যে আপনাদের একটু লজ্জা পাওয়া উচিত। মানে একটা খারাপ ঘটনার এই সরকারের আমলে ঘটেছিল, তাই ওই সরকারের আমলে ওই খারাপ ঘটনাটা ঘটেছিল, এই কথা যে বলা, এটা যে বলা যায় না। ন্যূনতম আমাদের যদি একটা বিবেক থাকে, বোধ থাকে, এরমভাবে বলা যায় না। কিন্তু সমস্ত চ্যানেলে দেখছি চিৎকার চলছে। এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো সঙ্গে সঙ্গে বলতে হবে এটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের সমাজে এমন একটা সময় চলছে, এবং এটা আমাদের দেশে অনেক পুরনো সময় থেকেই একটা মতবাদ আছে যে নারীকে নরকের দ্বার বলা হয়। আবার এই দেশে সবচাইতে দেবী পূজিত হয়, দুটোই কিন্তু আছে। আমাদের কি যারা আমরা এটাকে মানে আস্বাদন করি, এই ঘটনাকে আস্বাদন করি, এই যে ভোট যুদ্ধ আসছে তো, আর বিশ্বযুদ্ধও চলছে, একটা যুদ্ধ চলছে, যে কোনো যুদ্ধে সবসময় নারীরাই সবচাইতে বেশি, পুরুষতান্ত্রিক সমাজে আধিপত্যবাদের বলি হয় নারীরা। এখন এই ভোটের সময় নানা ধরনের ঘটনা, ভোট যত এগিয়ে আসবে হবে, এবং নানা রকমের দুর্ঘটনা আমাদেরকে সহ্য করতে হবে। কিন্তু সেসব দিন নারীরাই যে ঘুরে দাঁড়ায় বিভিন্ন জায়গায়, তাও আমরা দেখেছি যে নারীদের অসীম শক্তি, এত লাঞ্ছিত হওয়ার পরেও তারা তাদের ভেতরের শক্তিটাকে কোনো সময় মরে যেতে দেয় না। সেই কারণেই এরকম ধরনের ঘটনাগুলো ঘটে। আমরা যে ঘটনাটা ঘটেছে সন্দেশখালিতে, সেটার জন্য যেমন অত্যন্ত লজ্জিত আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে, আবার আমার ভেতরে
আমার এই মায়েরা যে রুখে দাঁড়িয়ে কথা বলেছে, ওখানে সবটাই যে নাটক হয়েছে তা তো নয়, সহজেই বোঝা যায়। ধন্যবাদ। এই পর্যায়ে ফারহাদ সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। দেখুন, আমরা যখন এই ডিবেটটা করছি, সন্দেশখালির জল অনেক গড়িয়ে গেছে, তবে এটা তো ঠিক, ধর্ষণ হয়েছে কি হয়নি, নিগৃহীতা মহিলাদের জবানবন্দি সত্যিকার মিথ্যেই, এই বিচারেই যাব না আজকে। শত শত মহিলা তো লাঠি সোটা হাতে রাস্তায় বেরিয়েছেন, এটা তো চোখে দেখা, এটা তো প্রমাণের ব্যাপার নেই। একটা কোথাও তো রাগ, একটা কোথাও তো ক্রোধ, একটা কোথাও তো ঘৃণা আপনার দলের লিডারদের প্রতি, সেটা তো দেখলাম আমরা। সেটা কেন হলো এরকম? আপনি বারে বারে বলেছেন আপনার প্রারম্ভিক বক্তব্যে মানবিক মুখ্যমন্ত্রী। এই মানবিক মুখ্যমন্ত্রীর ভাইয়েরা কেন এরকম হয়ে গেল? আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে আমাদের এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পক্ষান্তরে উত্তরপ্রদেশ বা অন্য অন্য জায়গায় দেখেছি তারা আইন হাতে তুলে নিয়ে এনকাউন্টার করে দিচ্ছে। একজন সংসদ, তাকেও গুলি করে দেওয়া হচ্ছে। সেটা আমাদের রাজ্যে নয়, সেটা বাইরের রাজ্যে। আর আপনারা বলছেন তো যে আজকের বিশেষ করে সন্দেশখালি আমরা মায়েদেরকে সম্মান করি, কারণ মায়ের ডাকটা পবিত্র ডাক। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আপনি বলুন, আজকের যারা ওখানে হঠাৎ করে রাস্তায় নেমে বিভিন্ন রকম করছেন, এতদিন তারা কি করছিল? তারা কোনো অভিযোগ করেছিল? তারা এতদিন যারা এখন বিভিন্ন রকম করছেন, নিশ্চিত অন্যায় নিশ্চয়ই আমরা অন্যায়কে কোনোদিন সাপোর্ট করব না। আর বলছেন যে আজকে উত্তম সরকারকে গ্রেফতার করা হয়েছে। আজকে অবশ্যই আইনের পথে চলবে, সেটা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন সততার প্রতীক, তিনি নিষ্ঠার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সততার প্রতীক, নিষ্ঠার প্রতীক। অন্য জায়গায় কলঙ্ক থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কলঙ্ক নেই। মঞ্চে বক্তৃতা দিচ্ছেন না, এটা রাজনীতির মঞ্চে বক্তৃতা দিচ্ছেন না, ডিবেটে অংশ নিচ্ছেন। আমি দুটো প্রশ্ন, আপনার জন্য প্রশ্ন আছে, আমি একদম স্পেসিফিক আপনার কথা শুনে বললাম যে এ রাজ্যে আপনি বললেন আইনের শাসন চলছে, নিশ্চিত আপনার না আপনি দাঁড়ান, আপনার কথার মাঝে তো আমি বলিনি। আমি যেটা বলতে চাইছি, আনারুলকে বহিষ্কার করা হয়েছিল কেন জানেন তো? দিদিমণি বলেছিলেন সঠিক সময়ে পুলিশ ডাকেনি আনারুল। যে রাজ্যে পুলিশ আসবে কি আসবে না তা নির্ভর করে আনারুল কখন পুলিশ ডাকবে, সে রাজ্যে আইনের শাসন আছে বলে আপনি মনে করেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন তো, মাননীয়া যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে ক্রিমিনাল ছাড়াতে থানায় ছুটে গেছিলেন, সেই দিনই কি এই রাজ্যের পুলিশ প্রশাসনের মাজাটা ভেঙে যায়নি? দেখুন, আপনাদের বিষয়টা হচ্ছেন অভিযোগ করা। আমি স্পেসিফিক বললাম, উঠোন বাঁকা, আপনাদের তো কোনো ইস্যু নেই, ওইটাই তো কাজ এখন। যা বাবা, আমি তো প্রশ্ন করলাম দুটো। না, আপনি মা বোনেদের মানে যা বলছে মিথ্যে বলছে, এটা কি করে বলছেন? কি বলুন? যা বলছে মা বোনেরা রাস্তায় বেরিয়ে, কোন মহিলা আমাদের রাজ্যে গ্রাম বাংলার সাধারণ ঘরের মহিলা তিনি রাত 12টায় পিঠে বানাতে যেতেন কি অন্য কিছু বানাতে যেতেন, সেটা নির্লজ্জ হয়ে কি করে বলবেন? কি করে, কেন? তাতে তার পাড়ায় সম্মান বাড়বে? ওই মহিলা বাড়তি কোনো টাকা পাবেন, সম্মান পাবেন, কি হবে? আজকে যারা এই কথাগুলো বলছে, আজকে যে কথাগুলো যারা বলছে, যাওয়ার পরে এখন লুকিয়ে বেড়ালো, বলতে দিন, শেষ করুন। দেখুন, আজকে এই যে সমস্ত মহিলারা বলছেন, যে বিষয়গুলো নিয়ে বলছেন, শেখ শাহজাহান বা আমাদের উত্তম বা আমাদের শিবু হাজরা নিয়ে বলছেন, অবশ্যই আমরা বলবো এই বিশেষ করে এই জিনিসগুলো কেন আগে তারা বলেনি, বিষয়গুলোকে নিয়ে দাঁড়িয়ে থেকে কেন এই জিনিসগুলো বলেনি? হ্যাঁ বলুন। আপনি একটা সেকেন্ড, আজকে শুধু তো কাজই আজকে আইনকে প্রতিষ্ঠিত করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে তিনি সুরক্ষিত, তিনি যথেষ্ট দিয়েছেন। কদিন আগে আমাদের পৌষ পার্বণ গেল, আপনিও পিঠা খান তো? রাত্রির 12টার পর নিশ্চয়ই পিঠা খান না? তো আপনার পার্টির যে নেতারা রাত্রির 12টার পরে মহিলাদেরকে পিঠে বানাতে বলেছিল, আপনি তো একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বা আপনাদের ঊর্ধ্বতন নেতৃত্ব, তখন ঘাড় ধরে পার্টি থেকে কেন বার করেনি? তাহলে কি আপনারা সবাই রাত্রির 12টার পরে পিঠে খান? বাড়ির মহিলাদের ডেকে রাত্রির 12টার পরে পিঠে খাওয়া, এটা আপনাদের দলের সংস্কৃতি? দেখুন, আর আপনারা বলছেন মহিলারা ফুটেজ খাচ্ছে, আপনারা বলছেন বাড়ির মহিলারা ফুটেজ খাচ্ছে, আপনি বলছেন বাড়ির মহিলারা ফুটেজ খাচ্ছে। এই কথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী আপনার কথা অনুযায়ী আপনি যার দিদির গলায় ব্যাজ লাগিয়ে ঘুরছেন, সেই দিদির নেতৃত্বে অবশ্যই দিদি এই বাংলায় তিনি মহিলাদের সুরক্ষার দায়িত্ব তিনি বুঝতে পারছেন। আমার আপনার বাড়ির মা বোনেদের রাজ্যের 12টার সময় পিঠে করে তখন বুঝতে পারতেন।
মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের তিনি বিজেপির কাছে যাব, এই বাংলার আমি একটু বিজেপির কাছে যাব, আমি একটা অ্যান্টিথিসিস বলতে চাই। এক সেকেন্ড। ফারাদ সাহেব যেটা বললেন সেটা তৃণমূলের নেতাদের সকলেরই মোটামুটি একই বক্তব্য। আর আইন তো এতদিন ধরে, এক সেকেন্ড, এতদিন ধরে অত্যাচার হলো, আপনারা কি করছিলেন তখন? কি করছিলেন সন্দেশখালিতে বসে? সন্দেশখালিতে উনি আমাদের সম্মানীয় প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের যিনি আছেন, উনি বললেন যে আইনের শাসন চলছে। আমি বারবার বলবো যে আইনের শাসন নয়, এখানে শাসকের আইন চলে। বিরোধীরা যখন কংগ্রেস বিজেপি যখন সন্দেশখালি ঢুকতে চাইছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? সেই দলদাস পুলিশ একটা ওয়ালের মতন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তাদেরকে পুলিশে নয়, তাদেরকে বর্ডার সিকিউরিটিতে পাঠিয়ে দিলে মনে হয় দেশ সুরক্ষিত থাকবে। এলাকায় ঢুকতে না দেওয়া আমরা দেখিনি কোথাও। এয়ারপোর্টে তৃণমূলের প্রতিনিধিরা আটকে সেখানে মানুষ যারা রিটালিয়েট করছে তাদের বাড়িতে, যারা রিয়্যাক্ট করছে তাদের বাড়িতে রাত্রিবেলা যখন রিটালিয়েট করছে, যারা বাড়ি গিয়ে দরজা ধাক্কাচ্ছে, তখন পুলিশ কি করছে? শেখ শাহজাহানের লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে না শুয়ে থাকছে বাড়িতে? দিনের বেলা রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, আর রাত্রিবেলা নির্যাতিতা যারা মা বোনেরা কথা তুলেছে, আওয়াজ তুলেছে, তাদের বাড়িতে যখন আবার গুন্ডা বাহিনী যাচ্ছে, তখন পুলিশ কোথায়? ক্যাটেগরিক্যালি বলছে বিজেপির মদতে এটা সংগঠিত প্রতিবাদ। কোথায় বিজেপি? সন্দেশখালিতে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ওরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি নিয়ে যাচ্ছে, মুখ ঢেকে বিজেপির প্রতিনিধিকে নিয়ে যাচ্ছে। বিজেপির যদি অত মা বোন বিজেপির সমর্থকে হয়, তাহলে সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের কি অবস্থা সেটা আপনি নিজেই ভেবে দেখুন। শেখ শাহজাহানকে পাঠান না, আমি আপনাকে বলে দিলাম, শাহজাহানকে পাঠান, আপনি বলছেন লুঙ্গি পরে ঘুরতে পারবে না, লুঙ্গি পরে সন্দেশখালিতে জামা প্যান্ট পরে ঘুরতে পারবে না। বিভাজন করবেন না, আপনাদের একটাই কাজ হচ্ছে বিভাজন করা। আমরা ভারতবর্ষের মানুষ, আপনি লুঙ্গির প্রসঙ্গ নিয়ে আসলেন, এটা খুব খারাপ। লুঙ্গি কি মানুষ পরে না? না, লুঙ্গি কি মানুষ পরে না? তো এইসব কথা বলবেন না। তার আগে ফরহাদ সাহেব, আপনার কাছে, আমি আপনার সঙ্গে সত্যি কিছু অংশে একমত। সত্যি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যত স্ত্রী প্রকল্প রয়েছে আমাদের রাজ্যে, মহিলাদের ভীষণভাবে উপকৃত করে। এরকম মানবিক কোটানকোট একটা সরকার যেখানে চলছে, সেখানে কিছু মহিলা, অলমোস্ট 50% মহিলা ভোট, কিছু মহিলা যদি সামনে এসে বলেন যে না আমি ভালো নেই, আমি অত্যাচারিত, এবং শাসক শিবিরের কারোর দিকে আঙুল তোলেন, তাহলেই পার্ক স্ট্রিট বারবার এলো, হাঁসখালি বারবার এলো, সাজানো ঘটনা, ছোট ঘটনা, মিথ্যে, ভূতের গপ্প, কেন আপনারা উঠে পড়ে লাগেন সেগুলোকে মিথ্যে প্রমাণ করার জন্য? কেন? মানবিক তো আপনারা, শুনুন না মন দিয়ে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, 1 মিনিট জাস্ট নিচ্ছি। আপনি যেটা বললেন, এখন প্রত্যেকটা যে ইনভেস্টিগেশন হচ্ছে, আমার নামে কেউ অভিযোগ করলো, তো সেই অভিযোগটা তো প্রমাণ করতে হবে। সেইটাই অবশ্যই, সেই জন্য তো আইনের পথে চলবে, আমরা আইনকে রেসপেক্ট দিয়ে বলছি। এখন ইনভেস্টিগেশন হচ্ছে না, বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন। আমরা সাজানো ঘটনা, আমরা তো আইনের পথে চলছে, আমরা আইনের পথে চলছে। আজকে যে কথাগুলো বলা হচ্ছে, এখন যে গলা মানে উঁচু করে কথা বলছে, তাহলে এই কথাগুলো, এই বিষয়গুলো আজ থেকে 1 সপ্তাহ আগে এই কথাগুলো এলো না কেন? প্রশ্ন করতে পারি। আপনার কেন? আমাদের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী। তা এই মুখ্যমন্ত্রী, তথাকথিত কোট আনকোট মানবিক মুখ্যমন্ত্রীকে তো আমরা দেখেছিলাম চম্পাই সর্দারকে নিয়ে রাইটাসে গিয়ে জ্যোতিবাবুর ঘরের সামনে চলে গেছিলেন। তাপসী মালিকের জন্য কত কেউ কবিতা লিখলেন, কত কবি সাহিত্যিক। তা আমরা কি একবার আশা করি না? বাংলার মানুষ কি আশা করেন না? বাংলার মা বোনেরা আশা করেন না? এত গুরুতর অভিযোগের পরে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী সন্দেশখালি একবার বাংলার মা বোনেদের কাছে গেছেন? যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনুন না, বলুন না, তারা তো যাচ্ছেন। আরে বলুন না, আমাকে আমার কথার উত্তর কি এটা হলো? কেন মুখ্যমন্ত্রী একবার সন্দেশখালি যেতে পারছেন না? সুজিত বোস যাচ্ছেন, নারায়ণ গোস্বামী যাচ্ছেন, আমাদের এই যে যার মন্ত্রী যাচ্ছেন, তো এই কদিন আগে মানুষের চেহারা, গায়ের রং দেখে বলছে কি আদিবাসী আর কে? সেখানে এদের মত আহাম্মক যদি এখন ক্ষমতা ভোগ করে, আর এরা আরে সবাই একসঙ্গে নয়, আহমেদ আলী খান, সবাই একসঙ্গে নয় প্লিজ। অসহায় বিভাস রায়চৌধুরী দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছি এই রাজনীতির উত্তাপে। তো আমার যেটা বিদ্বজন হিসেবে আপনাকে জিজ্ঞাসা, যে এই রাজনীতির উত্তাপে, কাদা ছোড়াছুড়িতে মানুষের আসল ইস্যুগুলো কি হারিয়ে যাচ্ছে? আপনার অসহায় শব্দটা সুন্দর আছে, কিন্তু বিদ্বজন শব্দটা আমি নিচ্ছি না। আর এই যে অসহায়টা, এই অসহায়তা শুধু এই চ্যানেলের বিতর্ক সভায় নয়, রাস্তার মোড়ে মোড়ে, বাড়ির পাশে, এদিকে ওদিকে আমরা যত ভোট আসতে থাকে, সবসময় যে যেটা বলে মনে হয় এটাই ঠিক বলছে, এরকম মনে হয়, এবং আমরা কনফিউজড হয়ে যাই। এবার আমাদের যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, তখন আমাদের স্যার বলতেন যে এটা হচ্ছে মানে দেশের জন্য দল, কিন্তু আসলে তুমি দেখবে বাস্তবে দাঁড়িয়েছে দলের জন্য দেশ। সেটাই দেখতে পাচ্ছি। একটা খারাপ ঘটনা, সেইটার যে শাসক দলকে যদি মানে ফেলে থাকে, তো বিরোধীরা উল্লসিত।
আবার এই বিরোধী আবার আমাদের ভারতবর্ষের অন্য একটা রাজ্যে তারা ক্ষমতায় আছে, সেখানে বিপদে পড়লে এরা উল্লসিত। এখানে তো কোনো মানুষের জন্য সত্যিকারের সমবেদনার কোনো জায়গাই নেই। পুরো যে কোনো জিনিসটাকে একটা ইস্যু বানানো এবং ইস্যু বানিয়ে সেটাকে একটা তৈরি করা, এবং এখানেও তাই হচ্ছে। কিন্তু যে তাদের জন্যে যে আমাদের মনটা কেঁদে ওঠা এবং এরকম একটা জায়গা হচ্ছে। আমি যেমন ব্যক্তিগতভাবে বর্তমানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার অনেক ভালো কাজে আমার ভালো লেগেছে, যে গ্রাসরুট লেভেল অবধি তার কাজ গেছে। কিন্তু আমি দাবি করি যে অবশ্যই তার সন্দেশখালীর মেয়েদের পাশে একবার যাওয়া উচিত। তাদের আইনজীবী হিসেবে জিজ্ঞেস করবো, আজকে আমার একটা খুব অবাক লাগছে যে আজকে অনেক কিছুরই ফয়সালা, অলমোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফয়সালা সমস্ত কোর্টে হচ্ছে। আইনজীবী হিসেবে এটা তোমার কাছে কি একটু একটু অদ্ভুত লাগছে না? এটা নতুন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। এটা আমি সুপ্রিম কোর্টেও তাই দেখছি, এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গে। অনেক কিছুর ফয়সালা আজকে কোর্টে গিয়ে করতে হচ্ছে বা কোর্টে গিয়ে পেতে হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে জুডিশিয়াল অ্যাক্টিভিজমটা একটা খুব বড় জায়গা নিয়ে ফেলেছে। তার অন্যতম কারণ হচ্ছে এই সরকারের, বিশেষ করে আমি এই রাজ্যের কথা, যেহেতু এই রাজ্যকে কেন্দ্র করে একটা আলোচনা হচ্ছে, এই রাজ্যের সরকারের একটা অ্যাটেম্প টু ওভার রিচ দি কোর্ট, যেটা আমরা আইনের ভাষায় বলি। যেমন ধরুন এই বিষয়টা, এই সন্দেশখালীতে 144 ধারা সার্বিকভাবে যে ইম্পোজ করা হলো, হাইকোর্ট বললো এটা করা যাবে না, এটা টু স্ক্র্যাপ 144 CRPC, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে নেওয়া হয়েছিল। সেটাকে করার পরেও এই যে অ্যাটেম্প টু ওভার রিচ দি কোর্ট, যেটাকে বলছে চ্যালেঞ্জিং দ্য জুডিশিয়ারি, আবার 144 ইম্পোজ করা হলো বিভিন্ন জায়গাতে। তার তো কোনো রাইম অ্যান্ড রিজন থাকতে হবে। কেন, কিসের জন্য? এই যে এতক্ষণ ধরে বলছিলেন যে এতগুলো লোক অভিযোগ করছে না কেন, রাত্রির 12টার সময় পিঠে বানাতে রাখছে, এতদিন কেন বলেন? কার বাবার ক্ষমতা আছে ওখানে শাহজাহানদের সামনে, উত্তম সর্দারদের সামনে গিয়ে বাড়িতে গিয়ে বলবে যে আমাদেরকে পিঠে বানাতে ডেকেছে? কোন পুলিশ তাদের অভিযোগ শুনবে? সন্দেশখালীর অনেক পুলিশ অফিসারদের আমি জানি, চিনি, পার্সোনালি জানি। ক্ষমতা ছিল না কারণ একটা তৃণমূলের কোনো লোকের নামে একটা FIR নেওয়া। এই সমস্ত অত্যাচারগুলো ঘটে চলেছে। আজকে পুলিশ একটা যেটা করছে সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে গণধর্ষণের অভিযোগ করছে। তৃণমূল দলের পক্ষ থেকে উত্তম সর্দারকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। এই যে বহিষ্কার করে দেওয়া, কেন? এটা মিথ্যা কথা বলছে। যদি লোকে মিথ্যা কথা বলে কেন তাড়ানো হচ্ছে? যদি লোকে মিথ্যা কথা বলে কেন তাদের বিরুদ্ধে রেপের অভিযোগ করা হচ্ছে? এদের প্রত্যেকটা কথা সেলফ কন্ট্রাডিক্টরি নিজেদের মধ্যে। আর যারা এত কথা বলছে, এত মানবিক মুখের কথা বলছে, মুখের মধ্যে দিদির দুধ লাগিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, এই এত কিছুর ফল ক্ষমতা যেদিন থাকবে না তখন দেখবো এই ব্যাচগুলো কোথায় লাগানো থাকে, বাংলার মানুষও দেখবে তারা কোথায় থাকে। একটা ছোট ব্রেক, আবার ফিরে আসবো। এই উত্তাপ থাকবে। আহমেদ আলী খান কি বলতে চাইছিলেন, সিপিএম এর প্রতিনিধি? ওই সন্দেশখালীর মানুষ তারা কিন্তু আইনের কাছে গেছিল আইনের শাসনের জন্যে। শুনেছেন আপনার অন দ্য ক্যামেরা, তারা বলছে যে যখন বড়বাবুর কাছে যা হতো, বড়বাবু যারাই অত্যাচার করছে তাদের কাছে পাঠিয়ে দিত। এবং শুনলেন আপনারা তাদের মুখের কথা, আপনারা অন ক্যামেরায় শুনেছেন, টিভি9 বাংলায় দেখিয়েছেন। তারা বলছে যে রাত 12টার সময় ডাকতো সুন্দরী মহিলা, অল্প বয়সী মহিলা, তাদের ডেকে নিয়ে যাওয়া হতো। ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসের মধ্যে সারা রাত তাদেরকে গণধর্ষণ করে ভোরের বেলা ছেড়ে দিত। স্বামীরা যদি তার প্রতিবাদ করতো তাদের বলতো পালিশ হবে। আজকে সেখানে এটা তো ঠিক যে আমরা গণধর্ষণের কোয়ান্টিফিকেশন করব না, আমি যেটা বলছি, এক মিনিট, কিছু তো একটা অত্যাচারের কাহিনী হতো, অত্যাচার করতো, পুলিশ সাহায্য করতো। এখন পুলিশ অত্যাচার করছে ওরা নেই বলে। ঠিক আছে, বুঝতে পেরেছি, বেশ আইনের শাসন চলছে। কোথাও তো একটা সন্দেশখালীতে কোথাও একটা গন্ডগোল হয়েছে বা হচ্ছে, কোথাও একটা হয়েছে। নইলে এরকম এই লেভেলে পাবলিকের আউটপোরিং অফ গ্রিভান্সেস যেটা বলে ইংরেজিতে, সেটা হতে পারে না, কখনো হতে পারে না। এটা যদি একটা RSS অর্গানাইজড, বিজেপি অর্গানাইজড একটা মুভমেন্ট হতো তাহলে একটা অন্যরকম চেহারা হতো। কিন্তু একটা মানুষের ভাবাবেগ, ইমোশন, সেগুলো জড়িয়ে আছে। এতগুলো মহিলা বেরিয়েছে, এটা তো অস্বীকার করতে পারবো না আমরা। আপনি যখন বললেন যে এটা আন্ডার ইনভেস্টিগেশনে রয়েছে, আর আমরা প্রথমেই বলি আমরা আইনকে সম্মান দিই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে সত্য জিনিস বেরিয়ে আসবে, সত্য জিনিসটা তো বেরিয়ে আসবে, আপনারা দেখবেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উনি বলছেন আইওয়াস, উনি বলছেন অমুক। তো সুতরাং সবটাই যখন ওনারা জেনে গেছেন। এক মিনিট, আপনারা বারবার বলেছেন মণিপুরে কেন প্রধানমন্ত্রী যাননি, ঠিক একই অভিযোগ এখানে আসছে, মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না? বুমেরাং হলো না? দেখুন, না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব রকম
তিনি সব কিছু কিন্তু অবজার্ভ করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাহলে প্রধানমন্ত্রী observe করছেন দিল্লিতে বসে। এবং কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপ করে সন্দেশখালী ম্যাটারে, তাহলে একদিন লাগবে, আপনাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। একদিন আজকে বিজেপি নৈতিকভাবে এমার্জেন্সির বিরুদ্ধে তাই করছে না, আর নয়তো বাংলার যে পরিস্থিতি বাংলার মানুষের স্বার্থে করা উচিত। এই বিতর্কের একেবারে শেষ পর্বে ফিরে এসেছি। চিৎকার চেঁচামেচি অনেক হলো, কিন্তু অনেকেই অনেক কিছু বলতে চান, তাই আরও 1 মিনিট করে প্রত্যেককে সুযোগ দেওয়া। শুরুতেই ফারহাদ সাহেব, 1 মিনিট সময়। এই যে বিষয়ের টপিকস নিয়ে আলোচনা হলো, আমরা প্রথমেই 1 নম্বর বলি, আমরা যারা দিদির সৈনিক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একমাত্র কথা, তার কথা হচ্ছে বেদবাক্যের মতন তার কমিটমেন্ট, তিনি যেটা বলেছেন সেটা করেছেন। আজকে পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত। আজকে ড্রপ আউটের সংখ্যা বলুন, স্কুলগুলোয় নারীরা, মেয়েরা বেশি বেশি করে স্কুলের আঙিনায় আসছে। অন্য রাজ্যে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে আর মেয়েরা স্কুলে যাচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক প্রকল্প নারীদের সুরক্ষার জন্য আজকে এই জিনিসগুলো হচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা একটা কথা বলতে চাই, আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, মেয়েদেরকে তিনি সম্মানিত করেন, সেই জন্য নারীরা এখানে সুরক্ষিত। আজকের যারা আইনের পথে চলবে, তদন্ত চলছে, তদন্তে যারা অপরাধী হবে তাদেরকে ছাড়া হবে না, যারা অপরাধী বাংলায় তাদের ছাড়া হবে না, কিন্তু আইনের পথে চলবে। সময় শেষ, আপনি 1 মিনিট। একটা উদাহরণ দিতে পারি। ফারাজ সাহেব উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। কি অপরাধ ছিল আমার ট্যাক্সি চালকের মধ্যম গ্রামের মেয়েটি, তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হলো জ্বালিয়ে। কি অপরাধ ছিল কামদুনির ওই মেয়েটি, যিনি আপনার কলেজে পড়তো, তাকে রাস্তায় ধরে ধর্ষণ করে মেরে দিল তৃণমূলের দুষ্কৃতীরা। কি অপরাধ ছিল আপনার আজকের ওই হাঁসখালি। মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা, তিনি বলছেন ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার্স ছিল, কোনো কি দুষ্টুমি করেছে, দুটো কেউ চড় মেরেছে, মরেনি, রক্তক্ষরণ হচ্ছিল, তাকে চাটায় জড়িয়ে তার ডেথ সার্টিফিকেট না নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ছেলে তাকে জ্বালিয়ে দিল, ভালোবাসার নাম করে গণধর্ষণ করেছে বন্ধু বান্ধবের নিয়ে। তার আর এই সন্দেশখালী পশ্চিমবাংলার বাইরে না, গোটা পশ্চিমবাংলা জুড়ে 6 বছর থেকে 70 বছরের মা বোন প্রতিদিন ধর্ষিত হচ্ছে। কবে এর অবসান ঘটবে, মানুষ সেই অপেক্ষায় আছে। সময় শেষ। কৌস্তব, 1 মিনিট। মমতা বন্দ্যোপাধ্যায় রাজা রামমোহন রায়ের উত্তরসূরি শোনার পর থেকে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, শারীরিকভাবে নিজেকে অসুস্থ বোধ করছি। বিশেষ কিছু বলবো না, শুধু যেটা বলবো সেটা হচ্ছে এই যে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, মানবিক মুখ্যমন্ত্রী এত মানবতার সাথে এত ভালো ভালো কাজ করছেন, সমস্যাটা যেই জায়গাটায়, সেই জায়গাটা আমার মাথার চুলের সমস্যা নিয়ে যদি এত লোকে চিন্তিত না হয়ে রাজ্যের সমস্যা নিয়ে যদি চিন্তিত হতো, এই যেমন ধরুন রাত্রির 12টার সময় পিঠে খেতে বানাতে যাওয়ার বিষয়টা নিয়ে চিন্তিত হতো, আমার মাথার চুল নিয়ে চিন্তা করতে হতো না। যাই হোক, আমি জাস্ট প্লিজ একটু বলি। 1 মিনিট। আমি বলছি, এরা তো দেখবেন এই রাজ্যের শাসক দলের বরাবর একটা অভ্যাস হচ্ছে, যখন কোথাও এই রাজ্য নিয়ে আমরা কথা বলি, এরা বাইরের রাজ্যে চলে যায়। যেমন নির্ভয়া নিয়ে অনেক সময় কথা বলে, আমরাও বলছি নির্ভয়ার কথাটা একটা এক্সাম্পল দিয়ে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁসখালির ঘটনা ঘটেছিল এবং বলেছিলেন যে এই ধরনের মেয়েটি প্রেগনেন্ট বা মেয়েটির ভাব ভালোবাসা ছিল, ওই নির্ভয়া কাণ্ডের নির্যাতিতার যিনি মা ছিলেন উনি বলেছিলেন এটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা হয়, উনার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এটা কোনো বাংলার মানুষ বলেনি। তাই যারা বাংলার কথা বললে দেশ ভ্রমণ করতে বেরিয়ে পড়ে, নির্ভয়ার নির্যাতিতার মায়ের কথাটি তাদের মনে রাখা দরকার। আবার বলছি রাজা রামমোহন রায় আমাদের সকলের কাছে অত্যন্ত একজন প্রিয় মানুষ, আমাদের হৃদয়ে তিনি বাস করেন। দয়া করে উনার নামটাকে কলুষিত করবেন না, উনি বাপের জন্য গরু চুরি আর কয়লা চুরি করেন। অশোক ভট্টাচার্য বলছিলেন এখানে বিজেপি বিরোধিতা করছিলেন, সেই বিজেপি বিরোধিতাকে আমি সম্মান জানাই, কিন্তু আপনাদের লজ্জা করে না? আপনার নেত্রী কখনো এই এনডিএ মন্ত্রিসভার কয়লা মন্ত্রী ছিল, কখনো দপ্তরবিহীন মন্ত্রী ছিল, কখনো কুঝিকঝিক মন্ত্রী ছিল, কখনো কয়লা মন্ত্রী ছিল। আপনার লজ্জা করে না? শাহনাজ খানকে পথে বসিয়ে রেখে হেলিকপ্টার যেদিন উড়ে গেছিল, আপনার লজ্জা করে না? আপনি ভোটের কথা বলছিলেন, পাশে আহমেদ ভাই বসে আছেন, এই জেলার প্রোগ্রাম, সেই দিনের কথা ভুলিনি। আমডাঙ্গায় কিভাবে ভোট গঠন করেছিলেন, এই নিরপরাধ মানুষটিকে জেল খাটিয়েছিলেন। প্রতিবাদ
কোথায় থাকে? আসলে বাংলায় পরিবর্তন পারেননি। পূর্ব কলকাতার জলাভূমি শওকাত মোল্লা, রেজ্জাক মোল্লা, সাত্তার মোল্লা, আবু মন্ডল, এরাই তো আজকে আপনাদের সম্পদ, এরাই সম্পদ। বাংলায় বদলা হয়েছে, বদল হয়নি। বিভাস রায়চৌধুরী। আমার যুযুধান যে রাজনৈতিক প্রতিনিধিরা এখানে আছেন তারা নিজেরাই পরস্পরের বিরুদ্ধে বলতে বলতে বুঝিয়ে দিচ্ছেন যে এই নারী সুরক্ষিত নেই, বিভিন্ন জিনিস প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন হয়েছে, জলাভূমি বুঝিয়ে দেওয়া হয়েছে, পরস্পরকে বলেছেন, ফলে সত্যটা উঠে এসছে যে এইগুলো চারিদিকে চলছে। সেটা তো সমাজের পক্ষে ভালো না। আমার মনে হয় যে আপনারা যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্বরাই আমাদের দেশটাকে সরাসরি সামনে থেকে চালান, আপনাদের অনেক বেশি এইগুলো পরস্পরের বাকযুদ্ধের সময় ভাষা ব্যবহার কী হওয়া উচিত, কোন কথা বলা উচিত না উচিত, এইগুলো একটু ভাবা উচিত। কারণ আমাদের সমাজটা তো এর সঙ্গে লেগে আছে, জড়িয়ে আছে। সমাজের যে একটা নৈতিক অধঃপতন হয়েছে এ ব্যাপার তো অস্বীকার কেউ করতে পারবে না। সেটাই আমার মনে হয়েছে যে নারী সুরক্ষার জায়গাটা তো সেই ওই নৈতিক যে অধঃপতন সেই কারণেই কিন্তু এই জায়গাটা এসছে। ধন্যবাদ। শেষ বক্তা জয় সাহা। এখন বর্তমানে যেই পরিস্থিতি রয়েছে, সুরক্ষা বলুন, প্রশাসনের যেই ভূমিকা বলুন, সেদিক থেকে দাঁড়িয়ে আমার মনে হয় বা আমার মতন আরও বহু মানুষ যারা চায়ের দোকান, ট্রেনে, বাসে চলাফেরা করে বা পাড়ার মোড়ে আড্ডা মারে, তাদের একটাই বক্তব্য যে কেন্দ্র সরকার কেন কেন্দ্রীয় শাসন এখানে লাগু করছে না। তো বিজেপির নৈতিক দিক থেকে দাঁড়িয়ে বিজেপি এমার্জেন্সির বিরুদ্ধে সবসময় লড়াই করে এসছে, নিজেদের নীতিগতভাবে প্রতিষ্ঠিত করে এসছে, তাই করছে না। কিন্তু যদি করে তাহলে দুদিন সময় লাগবে না সন্দেশখালির মতন আরও বিভিন্ন জায়গায় যেখানে মানুষ এইভাবে নির্যাতিত হচ্ছে। সন্দেশখালির মানুষ আজকে আওয়াজ তুলছে, সন্দেশখালির মানুষ আজকে আওয়াজ তুলছে। সংবাদ মাধ্যমের জন্য সে আওয়াজ সারা বাংলার মানুষ নয়, সারা দেশের মানুষ শুনতে পাচ্ছে। কিন্তু এরকম হাজারো সন্দেশখালি পাড়ায় পাড়ায় রয়েছে যেখানে মা বোনেরা বলতে চায় কিভাবে নির্যাতন হচ্ছে, পুলিশ স্টেশনে মানুষ যেতে চায় না, যেতে পারে না। শেষ জয়, প্রত্যেককে আবার শেষে বলতে সুযোগ দিলাম, কিন্তু অনন্তকাল চললেও এই ডিবেট থামবে না, তাই আমি শেষ করছি। তবে এটুকু নিশ্চিত এই ডিবেট শেষে যে আগামী লোকসভায় নারী সুরক্ষা অন্তত বাংলার ক্ষেত্রে একটা বড় অস্ত্র বিরোধীদের হাতে। কি করে শাসক কমব্যাট করবে, শাসককে ভাবতে হবে। শেষ হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। দেখা হবে অন্য কোনো জেলায়, অন্য কোনো শহরে। সঙ্গে থাকুন TV9 বাংলা।